ফের অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি কাঁপিয়ে দিল সমগ্র একটি রাষ্ট্রকে। আননোন গানম্যান, এই শব্দটা হয়তো ভারতীয়রা এবং পাকিস্তানিরা চেষ্টা করেও ভুলতে পারছেন না। কারণ কালকে ফের আননোন গানম্যান পাকিস্তানে এমন এক কাণ্ড ঘটিয়েছেন যা পাকিস্তানের আসিম মুনির, গোয়েন্দা সংস্থা আইএসআই এবং লস্কর-ই তৈবাকে সম্পূর্ণ কাঁপিয়ে রেখে দিয়েছে। কাল সংবাদপত্রের এক অফিস, পাকিস্তানের বিখ্যাত সংবাদপত্র, তার বাইরে দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি গাড়িতে এসে দাঁড়ান। আর এরপর এক ব্যক্তিকে নিশানা করে গুলি ছুড়তে শুরু করেন তারা। মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন সেই ব্যক্তি এবং পরিষ্কার হয়ে যায় যে এই আননোন গানম্যানরা এক্ষেত্রে যাকে টার্গেট করেছে সে ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টের তালিকায় প্রথম 3-এ জল করছিল। তার নাম হামজা, যিনি লস্কর-ই তৈবার অন্যতম বড় কমান্ডার। একাধিক সূত্র বলছে লস্কর-ই তৈবার এই পার্টিকুলার জঙ্গিকে যখন হত্যা করা হয় তখন তার সঙ্গে পাকিস্তানের এক বিচারপতি নাজির আহমেদ, তিনিও নাকি ছিলেন। অর্থাৎ এমন দুই ব্যক্তিকে কালকে আননোন গানম্যান টার্গেট করে যে তারা ভারত বিরোধী নামে শুধু পরিচিত তা নয়, ভারতকে দিনের পর দিন অশান্ত করার ছক এই পার্টিকুলার আমির হামজা দিনের পর দিন করেছেন। 26/11 ঘটনা আপনারা সকলেই জানেন, মুম্বাই বিস্ফোরণ। এই 26/11 ঘটনা কিংবা পরবর্তীকালে একাধিক বিস্ফোরণের পরিকল্পনায় যার নাম বারবার ঘুরে ফিরে এসছে সে হলো এই মৌলানা আমির হামজা। এবং কালকে লাহোরের খোদ নিউজ চ্যানেলের অফিসের বাইরে এই ধরনের হামলা পাকিস্তানের সেই নিউজ চ্যানেলকেও লাইভ টেলিকাস্ট দেখাতে কিন্তু বাধ্য করলো। কিন্তু এর পিছনে কারা আছে, কিংবা আননোন গানম্যান ঠিক কোথা থেকে এসছিল, কিংবা আননোন গানম্যানকে সুপারিটা কারা দিয়েছে, তা হয়তো আসিম মুনির বুঝতে চেয়েও বুঝতে পারছেন না এখনো, বা বোঝার ক্ষমতা এই আসিম মুনিরের নেই। যে তথ্য আরো সামনে এসছে সেখানে বলা হচ্ছে ইনি ছিলেন লস্কর-ই তৈবার অত্যন্ত টপ লেভেলের এক কমান্ডার এবং লস্কর-ই তৈবা প্রধানের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী। এবং এই যে আমির হামজা, যাকে নিয়ে এখন সব জায়গায় আলোচনা হচ্ছে, তিনি যে শুধু কমান্ডার ছিলেন তা নয়, লস্কর-ই তৈবার ব্যাকবোন ছিলেন, অর্থাৎ মেরুদণ্ড ছিলেন। কারণ সকলে সুপ্রিম লিডারের সঙ্গে কথা বলতে পারেন না, ফলে লস্কর-ই তৈবার প্রধান যে লিডার তার সঙ্গে দিনের পর দিন এই হামজা কোঅর্ডিনেট করে আজকে লস্কর-ই তৈবার নেটওয়ার্ককে কিন্তু খাড়া করেছিলেন পাকিস্তানে। এবং এই লস্কর জঙ্গিদের কাশ্মীর বর্ডার থেকে ভারতবর্ষে ঢুকিয়ে ভারতকে অশান্ত করার পরিকল্পনা দিনের পর দিন এই আমির হামজা করতেন। এবার এই আমির হামজা কেন লস্করের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন? শুধুমাত্র কি গ্রাউন্ড অপারেশনের জন্য? না, মনে করে দেখুন কালকে এই আমির হামজার সঙ্গে আর কে ছিলেন, যিনি ছিলেন তিনি বিচারপতি নাজির আহমেদ। এবার অনেকে প্রশ্ন করতে পারেন, একজন বিচারপতি সরাসরি এক জঙ্গিকে নিয়ে ঘুরছেন, এটা কি হতে পারে? পাকিস্তানের সবই সম্ভব। মানে লস্কর-ই তৈবা সরকারি মহলের যত কানেক্টিভিটি নিজেদের মধ্যে বিল্ড আপ করতো তার কেন্দ্রবিন্দুতে ছিল এই হামজা। অর্থাৎ বিচারপতিদের নেগোসিয়েটেড করা, পরবর্তীকালে সরকারি অফিসারদের নিজেদের দখলে নিয়ে আসা, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এর সঙ্গে রেগুলার বৈঠক, আসিম মুনিরের সঙ্গে রেগুলার কথাবার্তা বলা, সবই কিন্তু এই আমির হামজাকে কেন্দ্র করেই হতো। ফলে এই আমির হামজা ছিল বহুদিনের টার্গেটের কেন্দ্রবিন্দুতে আননোন গানম্যানের, এবং ভারতের কেন্দ্রবিন্দুতে অবশ্যই। কারণ ভারত 26/11 যে বিভৎস ঘটনার সাক্ষী হয়েছিল তার পিছনে এই আমির হামজা এবং আমির হামজারাই দিনের পর দিন আজমল কাসাবের মতো ব্যক্তিত্বদের ট্রায়াল দিয়েছে এবং তাদেরকে জঙ্গিপনায় উদ্বুদ্ধ করে, ইন্সপায়ার করে ভারতবর্ষে কিন্তু ঢুকিয়েছে, যার ফলে নিরীহ ভারতবাসী কিন্তু মৃত্যুবরণ করেছিল। আজকে সেই আমির হামজার মৃত্যু গোটা পাকিস্তানের কাছে একটা বড় ধাক্কা, এবং আসিম মুনির আইএসআই এর কাছে তো বড় ধাক্কা বটেই। দেখুন, আসিম মুনিরের কাছে এই সকল ধাক্কা কিছুটা নর্মাল হয়ে গেছে বলে আমার ব্যক্তিগত অভিমত। কেন আমি বলছি নর্মাল হয়ে গেছে? কালকে আসিম মুনির ছুটে গেছেন ইউএইতে, অর্থাৎ আরব আমির শাহিতে। ডক্টর জয়শঙ্কর যখন ইউএইতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে অয়েল কোঅপারেশন এবং এনার্জি সিকিউরিটি ডিলকে কমপ্লিট করছেন, তখন পাকিস্তান আরব দেশে কেন যাচ্ছে?
পয়সা ধার চাওয়ার জন্য। এবং পাকিস্তানের কোষাগারের অবস্থা এতটাই খারাপ যে তারা ইউএই থেকে $3 বিলিয়ন লোন চেয়েছে ফের। কিছুদিন আগে এই ইউএই পাকিস্তানের থেকে বকেয়া টাকা চেয়ে চিঠি ধরিয়েছিল, আর এরপরেও এতটা নির্লজ্জ এই পাকিস্তান যে তাদের কাছে গিয়েই ফের আবার টাকা চাইছে দেশ চালানোর জন্য। আইএমএফ থেকে এই পাকিস্তান কিছুদিন আগে $1.3 বিলিয়ন লোন কিন্তু পায় শুধুমাত্র আমেরিকার দালালি করার জন্য। আর আজকে দেখুন যে পাকিস্তান মধ্যস্থতাকারী হিসাবে নিজেদের ফুটপ্রিন্টকে বিস্তৃত করতে চাইছে, তারা আবার ইরাকের শত্রু রাষ্ট্র ইউএই আরব আমির শাহীর সঙ্গে চুক্তি করছে টাকা লেনদেনের, এবং এক্ষেত্রে টাকাটা ধার হিসাবে পাকিস্তান নিচ্ছে, ফিরিয়ে কি দেবে তারা নিজেরাও জানে না। ফলে সব মিলিয়ে নির্লজ্জ পাকিস্তানের আরো এক চেহারা আন্তর্জাতিক স্তর দেখলো। এখনো শেষ হয়নি, এবার পরবর্তী টুইস্টটি শুনুন। একাধিক রিপোর্টে প্রকাশিত হয়েছে যে জেডি ভ্যান্স অর্থাৎ আমেরিকার ভাইস প্রেসিডেন্টরা মিটিং করতে ইসলামাবাদে এসেছিলেন। যে হোটেলে ইসলামাবাদের জেডি ভ্যান্সের মতো তাবর বিশ্ববিখ্যাত নেতারা ছিলেন, সেই হোটেলের বিলই নাকি মেটাতে পারেনি পাকিস্তান সরকার। পাকিস্তানের কোষাগারের অবস্থা এতটাই খারাপ যে সরকারি অফিস কার্যত দেউলিয়া হয়ে গেছে। আইএমএফ পাকিস্তানকে এক গুচ্ছ নির্দেশিকা দিয়েছে, যার মধ্যে প্রধান নির্দেশিকা হলো অবিলম্বে সরকারি কর্মচারীদের ছাঁটাই করতে হবে, কারণ বেতন বাবদ যে খরচ পাকিস্তান সরকার করে সেই খরচ কমাতে হবে। নালে আইএমএফও এখন ভয় পাচ্ছে যে বিশাল পরিমাণে ঋণ পাকিস্তান সরকার নিয়েছে তা আসলে ফেরত দিতে পারবে তো। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটি খবর আমাদেরকে চমকে দেয়, যেখানে পরিষ্কার বলা হয় জেডি ভ্যান্স অর্থাৎ আমেরিকা যে হোটেলে থেকেছিল, যেখানে আসলে মধ্যস্থতাকারী বৈঠকটি অর্গানাইজড করা হয়েছিল, সেই দুই জায়গার বকেয়া বিল পাকিস্তান সরকার এখনো মেটাতে পারেনি। হোটেল কর্তৃপক্ষ সরাসরি পাকিস্তান সরকারকে একটি চিঠি ধরিয়ে দিয়েছে। যাদের দেশের অবস্থা তারা নিজেরাই আজকে এই জায়গায় নিয়ে গেছে, তারা আবার গোটা বিশ্বতে মধ্যস্থতাকারী হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে, সেটা ভাবলেই অবাক লাগছে। একদিকে ধার চাইতে যেতে হচ্ছে ইউএইতে, এবং কাকে যেতে হচ্ছে? পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শালকে যেতে হচ্ছে। অন্যদিকে হোটেল ধরাচ্ছে বকেয়া বিল, আর যখন আসিফ মুনির অন্য রাষ্ট্রে আছে, তখন নিজের দেশের টপ মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট মৌলানা হামজা আননোন গানম্যানের গুলিতে সংবাদপত্রের অফিসের বাইরে ঝাঁঝরা হয়ে পড়ে থাকলো। বিচারপতি প্রাণ ভয়ে পালিয়ে বাঁচলেন। সব মিলিয়ে এই পাকিস্তানের অবস্থা বিশ্বাস করুন কষ্ট দেয় না। পাকিস্তান যেভাবে ভারতকে দিনের পর দিন অনিষ্ট করার চেষ্টা করছে, অশান্ত করার চেষ্টা করছে, তারপরেও পাকিস্তানের এই অবস্থা আজকে এটা প্রমাণ করে দিচ্ছে যে তারা নিজেদের দেশকেই রক্ষা করতে পারে না, ভারত তো অনেক দূরের কথা তাদের কাছে। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। আর এই রকম ভিডিও জিওপলিটিক্যাল একাধিক আপডেট যদি আপনারা পেতে চান তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, নিয়মিত কমেন্ট করবেন। যদি কমেন্ট করেন তাহলে আমাদের ভিডিও ইউটিউব আপনাদের টাইমলাইন অবধি ধারাবাহিকভাবে পৌঁছে দেবে। ধন্যবাদ, ভালো থাকবেন।